10,000 কোটি ডলারেরও বেশি মার্কিন অস্ত্র কিনছে সৌদি ও আমিরাত। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে এত অস্ত্র কেন কিনছে আরবরা? মধ্যপ্রাচ্যে গেলেও বন্ধু রাষ্ট্র ইসরায়েলে যাচ্ছে না ট্রাম্প। এটি কি ফিলিস্তিনের জন্য স্বস্তির? ভয়ে কি নেতানিয়াহু? এবার ঢাকার বিরুদ্ধে নয়া ষড়যন্ত্র শুরু দিল্লির। নিজেদের মুসলিম নাগরিকদের বাংলাদেশে পুশিন করছে ভারত। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আমেরিকার কাছ থেকে 10,000 কোটি ডলারের অস্ত্র কিনছে সৌদি আরব, আর সংযুক্ত আরব আমিরাত কিনবে 140 কোটি ডলারের অস্ত্র। মুসলিম দেশগুলোকে অস্ত্রের বন্যায় ভাসিয়ে দিয়ে প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফরের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার পাশাপাশি খাবারের অভাবে যখন মরছে হাজারো ফিলিস্তিনি, তখন কোটি কোটি ডলারের আমেরিকার অস্ত্র কিনতে ব্যস্ত আরব দেশগুলো। কেন এত অস্ত্র কিনছে সৌদি আমিরাত? কেন মধ্যপ্রাচ্যে গেলেন মার্কিন প্রেসিডেন্ট? ইরানের প্রভাব কমানো নাকি ব্যবসায়িক স্বার্থ? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। যখন মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে চরম ভূ রাজনৈতিক উত্তেজনা, তখন একসাথে মধ্যপ্রাচ্যের 3 দেশ সফরে বের হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদের প্রথম বড় আন্তর্জাতিক সফর মধ্যপ্রাচ্য দিয়েই শুরু করলেন ট্রাম্প। এই সফরে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক বৈঠকে যোগ দেবেন তিনি। সফর চলাকালীন ট্রাম্প ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারেন এমন গুঞ্জন মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সূত্রের দাবি, ট্রাম্প এমন একটি ঘোষণা দিতে পারেন যাতে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে। তবে বাস্তবতা হলো ফিলিস্তিন নয়, বরং মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোতে অস্ত্র বিক্রি ও বিনিয়োগের দিকেই বেশি নজর দিচ্ছেন ট্রাম্প। ট্রাম্পের এ সফরের আগেই বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র, আর এসব অস্ত্র ক্রয় করবে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। মঙ্গলবার সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রায় 1.5 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করেছে। প্রস্তাবিত চুক্তির অধীনে আমিরাতকে 6টি CH-47F চিনুক হেলিকপ্টার, F-16 যুদ্ধ বিমানের যন্ত্রাংশ এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে। আমিরাতের চেয়ে এক ধাপ এগিয়ে আছে সৌদি আরব। ট্রাম্পের সফরের প্রথম দিনেই সৌদি যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরাম অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে থাকার কথা রয়েছে ব্ল্যাকরক, IBM ও কোয়ালকমের মতো বড় বড় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের। ধারণা করা হচ্ছে এ সফরে ট্রাম্প প্রশাসন সৌদি আরবের সাথে 100 বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অস্ত্র চুক্তি ঘোষণা করতে পারেন। এই চুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে 200টি অত্যাধুনিক F-15X যুদ্ধ বিমান। এছাড়াও বিভিন্ন ধরনের মিসাইল সিস্টেম, হারকিউলিস পরিবহন বিমান, কমব্যাট ও ট্রান্সপোর্ট হেলিকপ্টার কেনার আলোচনা চলছে। বড় অস্ত্র চুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে কাতারও, যার মধ্যে ড্রোন এবং অন্যান্য আধুনিক সামরিক প্রযুক্তি থাকতে পারে। জানা গেছে সফরে কুয়েত, বাহরাইন, কাতার ও ওমানের প্রতিরক্ষা কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করতে পারেন। গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্রকে একটি উড়ন্ত প্রাসাদ তথা রাজকীয় বিমান উপহার দিতে যাচ্ছে কাতার, যেটি মার্কিন প্রেসিডেন্টের বিমানবহর এয়ারফোর্স 1-এ যুক্ত হতে পারে। ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। এসব দেশে তার সন্তানদের একাধিক ব্যবসা ও আবাসন প্রকল্প আছে। বিশ্লেষকদের মতে এই অঞ্চলের দেশগুলো ট্রাম্পের লেনদেন ভিত্তিক পররাষ্ট্র নীতিকে কাজে লাগিয়ে নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থে সুবিধা নিচ্ছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন এই অঞ্চলে ইরানের প্রভাব মোকাবিলা করতে উপসাগরীয় এসব দেশগুলোর নিরাপত্তা ও প্রতিরক্ষার চাহিদাকে অগ্রাধিকার দিচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। দ্বিতীয় মেয়াদে প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফরে মধ্যপ্রাচ্যে গেলেও ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র ইসরায়েল সফরে যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের ব্যাপক তৎপরতার পরও প্রেসিডেন্ট ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলে যাওয়ার কোনো পরিকল্পনা তার নেই। ইরানের সাথে আলোচনা, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাথে চুক্তি এবং হামাসের সাথে সরাসরি আলোচনার ঘোষণা দেওয়ার পর ইসরায়েল সফরে না যাওয়ায় বেশ উদ্বেগে নেতানিয়াহু সরকার। এটি কি ফিলিস্তিন সংকট সমাধানের জন্য কোনো শুভ ইঙ্গিত?
ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন রিফাত জামান। প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে গেলেও বন্ধুরাষ্ট্র ইসরায়েলে যাচ্ছেন না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের 3 দেশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে যখন ব্যস্ত সময় পার করছেন প্রেসিডেন্ট ট্রাম্প, সৌদিতে বসে সই করছেন একের পর এক ব্যবসায়িক চুক্তি, তখন ইসরায়েলের ব্যাপক চেষ্টার পরও প্রেসিডেন্ট ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন তার সফরের তালিকায় নেই ইসরায়েলের নাম। কেন হঠাৎ বন্ধুরাষ্ট্রের প্রতি এত অনীহা তৈরি হলো ট্রাম্পের? কেন ইসরায়েল সফরের জন্য নেতানিয়াহুর অনুরোধ ফিরিয়ে দিয়েছেন তিনি? এটি কি ফিলিস্তিনিদের জন্য বড় কোনো সুখবর আনবে? ট্রাম্প কি যুদ্ধবিরতির জন্য পদক্ষেপ নেবেন? এমন সব শঙ্কায়, রীতিমতো ভয়ে, উদ্বেগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছেন গাজা ইস্যু সহ ব্যবসায়িক স্বার্থের কারণেই নেতানিয়াহুর উপর নাখোশ প্রেসিডেন্ট ট্রাম্প। তারা বলছেন গাজায় যুদ্ধবিরতি কৃতিত্ব যদি মার্কিন প্রেসিডেন্ট নিতে পারতেন তাহলে হয়তো ইসরায়েল সফরে যেতেন তিনি। কিন্তু গাজায় যুদ্ধ বন্ধ তো দূরে থাক, নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে ফিলিস্তিনের উপর হামলা আরো জোরালো করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজায় খাবার সরবরাহ বন্ধ করে দিয়ে জিম্মিদের মুক্তির চেষ্টা না করে তিনি কেবল হামাস নির্মূলের স্বপ্ন দেখে চলেছেন। আর এসব কারণেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর মার্কিন প্রেসিডেন্ট চরম বিরক্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। অথচ গেল ফেব্রুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার সাথে দেখা করা প্রথম বিশ্ব নেতা হিসেবে গর্ব করেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া মধ্যপ্রাচ্য সফরের আগে প্রেসিডেন্ট ট্রাম্প এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যার ফলে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে কেবল হতাশ দর্শক হিসেবে দেখা গেছে। পরমাণু ইস্যুতে ইরানের সাথে দফায় দফায় আলোচনা, ইয়েমেনের হুথিদের সাথে যুদ্ধবিরতিতে যাওয়া, ইসরায়েলকে পাশ কাটিয়ে গাজায় শেষ জীবিত আমেরিকান জিম্মি অ্যাডান আলেকজান্ডারকে মুক্ত করার জন্য হামাসের সাথে সরাসরি আলোচনা ও চুক্তি সইয়ের মতো ঘটনাগুলো নেতানিয়াহুকে একেবারে কোণঠাসা করে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে আমেরিকার কাছে নেতানিয়াহুর গুরুত্ব কতটা কম। তবে সবচেয়ে বড় বিষয় আর্থিক ও ব্যবসায়িক স্বার্থ। ট্রাম্পকে যা দিতে পারবে মধ্যপ্রাচ্যের ধনী আরব দেশগুলো তা দিতে পারবে না নেতানিয়াহুর ইসরায়েল। এর মধ্যে আমেরিকার কাছ থেকে হাজারো কোটি ডলারের মার্কিন অস্ত্র কিনছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ধনী আরব দেশগুলো তাদের অঞ্চলে $1 ট্রিলিয়ন মার্কিন বিনিয়োগের সুযোগও করে দিয়েছে। সব মিলে ওয়াশিংটনে নেতানিয়াহুর এখন খুব একটা প্রভাব নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই ভয়ে আর উদ্বেগে দিন কাটছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে $40 কোটি মূল্যের বিলাসবহুল একটি উড়োজাহাজ উপহার দিতে যাচ্ছে কাতার। একাধিক মাস্টার বেডরুম, ডাইনিং ও ড্রয়িং রুম সহ উড়োজাহাজটিতে আছে অতিথিদেরও থাকার ব্যবস্থা। দেয়ালে ও আসবাবপত্রে স্বর্ণের কারুকাজ করা এই উড়োজাহাজকে বলা হচ্ছে একটি উড়ন্ত প্রাসাদ। আর কি কি সুবিধা রয়েছে উড়োজাহাজটিতে? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন হিজল জুবায়ের। এ যাবৎকালের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল উপহার পেতে যাচ্ছেন কোন মার্কিন প্রেসিডেন্ট। এর আর্থিক মূল্য অন্তত $40 কোটি। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে আন্তর্জাতিক যত গণমাধ্যম সবখানেই আলোচনার বিষয় হয়ে উঠেছে বিলাসবহুল এই উপহার। কাতারের রাজপরিবার ট্রাম্পকে উড়ন্ত প্রাসাদ খ্যাত ওই উপহার দিতে যাচ্ছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসি জানিয়েছে মধ্যপ্রাচ্যে চলমান সফরকালেই ট্রাম্প কাতার রাজপরিবারের কাছ থেকে $40 কোটি মূল্যের একটি উড়োজাহাজ উপহার পেতে যাচ্ছেন, এমনটাই আশা করা হচ্ছে। শিগগিরই হোয়াইট হাউস থেকে এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে। এনবিসি জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের সরকারি চলাচলে ব্যবহৃত উড়োজাহাজ এয়ারফোর্স 1 হিসেবে ব্যবহার করা হবে বোয়িং 747-28 মডেলের এই উড়োজাহাজটি। তবে তার আগে বিস্তৃত পরিসরে নিরাপত্তাজনিত যাচাইকরণ চলবে এটির। বর্তমানে এয়ারফোর্স 1 হিসেবে বোয়িং এর যে বিমানটি ব্যবহৃত হচ্ছে সেটি 90-এর দশকের। ফলে প্রায়ই নানা রকম কারিগরি জটিলতা দেখা দেয় সেটিতে। নতুন উড়োজাহাজটি পেলে সেই জটিলতা কাটবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের এমন উপহার নেওয়া বৈধ কিনা তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। সমালোচক মহল ও বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির অনেকেই এটিকে ঘুষ বলে অভিহিত করছে। ট্রাম্প হোয়াইট হাউসকে ব্যক্তিগত আর্থিক লাভের জন্য ব্যবহার করছেন বলে অভিযোগ তাদের। তবে হোয়াইট হাউসের আইনজীবীরা বলছেন মার্কিন আইন অনুসারে কাতারের উপহার দেয়া উড়োজাহাজটি অবৈধ নয়। বিভিন্ন সূত্র মতে এটি শুরুতে মার্কিন বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হবে, পরে দেয়া হবে প্রেসিডেন্টের সংগ্রহশালায়।
ফলে তা ব্যক্তিগত উপহার হিসেবে বিবেচিত হবে না। তবে প্রেসিডেন্টের মেয়াদ শেষে এই উড়োজাহাজ ব্যক্তিগত ব্যবহারের জন্য রেখে দিতে চান ট্রাম্প। তার এমন অভিলাষ নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে। সার্বিক প্রেক্ষাপটে কি আছে উড়ন্ত প্রাসাদ আখ্যা পাওয়া বিলাসবহুল এই উড়োজাহাজে, তা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বিভিন্ন গণমাধ্যম বলছে চোখ ধাঁধানো এই উড়োজাহাজটির ইন্টেরিয়র ও আসবাবপত্রে আছে স্বর্ণসহ বিভিন্ন মূল্যবান ধাতুর ছোঁয়া। এই ইন্টেরিয়র করেছে বিখ্যাত ফরাসি প্রতিষ্ঠান আলবার্তো পিন্তো ক্যাবিনেট। একাংশ ডুপ্লেক্স ও ঘোরানো সিঁড়ি সম্বলিত এই উড়োজাহাজে আছে একাধিক মাস্টার বেডরুম, ডাইনিং ও ড্রয়িং রুম, বৈঠকের জন্য আলাদা স্থান, বুকশেলফ, টিভি স্ক্রিন ছাড়াও আছে বড়সড় একটি বিলাসবহুল বাড়িতে যা কিছু থাকে সেসব সুবিধা। এতে আলাদা বেডরুম, বাথরুম সহ অতিথিদের জন্য আছে থাকার সুবন্দোবস্ত। এর দেয়ালগুলোতে আছে স্বর্ণের কারুকাজ। সব মিলিয়ে অত্যাধুনিক প্রযুক্তির নেভিগেশন ও ইঞ্জিন সম্বলিত এ উড়োজাহাজের নামকরণ উড়ন্ত প্রাসাদ হিসেবে যথাযথ। হিজল জোবায়ের, বাংলা ভিশন। পাকিস্তানের সাথে উত্তেজনা ও সংঘাত চলার সময়ই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল ভারত। সীমান্ত দিয়ে নিজ দেশের মুসলিম নাগরিকদের পুশ ইন করছে ভারত। কেবল 7 ও 8 মে 2 দিনে মোট 202 জনকে জোর করে বাংলাদেশে প্রবেশ করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কেন হঠাৎ নিজের নাগরিকদের পুশ ইন করছে ভারত? বাংলাদেশের বিরুদ্ধে কি এটা কোনো নতুন ষড়যন্ত্র? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। সম্প্রতি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশে ভারতীয় নাগরিকদের জোরপূর্বক প্রবেশ করার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। 2024 সালের ডিসেম্বর থেকে 2025 সালের মে পর্যন্ত বিভিন্ন সীমান্তে অন্তত 400 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে। সর্বশেষ 9 মে পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে, যেখানে অবিলম্বে এই পুশ ইন বন্ধের দাবি জানানো হয়। পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই কেন পুশ ইন পন্থা বেছে নিয়েছে ভারত? বাংলাদেশ নিয়ে কি নতুন ষড়যন্ত্রে নেমেছে নয়াদিল্লি? বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, 7 ও 8 মে বিএসএফ 202 জনকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করেছে। সীমান্তের এসব জায়গায় জনবসতি নেই, আর এই সুযোগেই এমন ঘটনা ঘটিয়েছে ভারত। 7 মে এবং 8 মে এই 2 দিনে 202 জনকে আমরা পেয়েছি, যাদেরকে এই বিএসএফ বিভিন্ন কর্নারে পুশ ইন করেছে এবং এমন জায়গায় যে জায়গায় জনগণ নেই, জনবসতি নেই, সেরকম জায়গায়। এবং আপনারা জানেন যে সীমান্তের প্রত্যেকটি স্পট তো ফিজিক্যালি অকুপাই করে রাখা যায় না, তো যে জায়গাতে কেউ ছিল না এরকম সুযোগে করেছে। এখন প্রশ্ন উঠে, ভারত কেন এমন আচরণ করছে? 2024 সালে আওয়ামী লীগের পতন ও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে শীতল হয় ঢাকা ও দিল্লির সম্পর্ক। ভারত ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র এবং বাংলাদেশের অন্য কোনো দলের সঙ্গে তাদের সেই ঘনিষ্ঠ সম্পর্ক এখনো গড়ে ওঠেনি। এমন অবস্থায় সীমান্তে অস্থিরতা তৈরি করে ভারত বাংলাদেশ সরকারকে চাপের মধ্যে ফেলতে চাইছে কিনা তা নিয়ে বিশ্লেষণ প্রয়োজন। অন্যদিকে ভারতের আভ্যন্তরীণ পরিস্থিতিও বেশ অস্থির। মোদী সরকারের আমলে মুসলিম সংখ্যালঘুদের প্রতি বৈষম্য ও সহিংসতা বেড়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ ও জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি কার্যক্রমের আওতায় লাখ লাখ মানুষ অবৈধ ঘোষণা হওয়ার ঝুঁকিতে রয়েছেন, বিশেষ করে বাংলাভাষী মুসলিমরা। অনেকেই মনে করেন এনআরসি তালিকা থেকে বাদ পড়া এই জনগোষ্ঠীকে বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে সীমান্ত পার করে পাঠিয়ে দেওয়ার একটি পরিকল্পিত চেষ্টা চালাচ্ছে ভারত। এদিকে ভারতের সাথে পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা দেশটির অভ্যন্তরীণ জাতীয়তাবাদী রাজনীতিকে চাঙ্গা করতে ভূমিকা রাখছে। পাকিস্তানকে ঘিরে যুদ্ধংদেহী অবস্থানের ছায়ায় মোদী সরকার আবারও দেশবিরোধী ও বাংলাদেশি অনুপ্রবেশকারী রূপে মুসলিমদের চিহ্নিত করে রাজনৈতিক সুবিধা নিতে চায় কিনা সেটাও প্রশ্ন সাপেক্ষ। ভারতের সব প্রতিবেশী দেশের সঙ্গেই বর্তমানে সম্পর্ক টানাপোড়েনপূর্ণ। নেপাল, শ্রীলঙ্কা, চীন কিংবা মালদ্বীপ সব দেশেই ভারতের আধিপত্য বিস্তারের চেষ্টা জনরোষ সৃষ্টি করেছে। এমন অবস্থায় ভারত কি সত্যিই তার অভ্যন্তরীণ সংকট সমাধানে বাংলাদেশকে বলির পাঠা বানাতে চাচ্ছে? উত্তর এখনো অস্পষ্ট।
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই পুশিন কি নিছক সীমান্ত দুর্ঘটনা নাকি এটি কোনো বৃহত্তর ষড়যন্ত্রের অংশ? ইমরান মাহমুদ, বাংলাভিশন। জঙ্গিদের ঘরে ঢুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দাবি করেছেন কঠিন আঘাত হেনে পাকিস্তানের সেনাদের সবক শিখিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী। জাতির উদ্দেশ্যে ভাষণের পরদিন মঙ্গলবার পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটি সফরে গিয়ে এমন হুমকি দিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। বলেছেন যারা জঙ্গিদের মদদ দেবে তাদের একই চোখে দেখবে ভারত। মোদী আরও বলেছেন জঙ্গিদের ভরসাস্থল পাকিস্তানি সেনাদের ছাড়খাড় করে দিয়েছে ভারত। বুঝিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে এমন কোনো ঠিকানা নেই যেখানে স্বস্তিতে থাকতে পারবে জঙ্গিরা। অপারেশন সিঁদুরের আওতায় ভারতের ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে পাকিস্তানি সেনারা কয়েকদিন ঘুমাতে পারবে না বলেও কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী মোদী। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আবারও ব্যাপক সংঘর্ষ হয়েছে। এক প্রভাবশালী মিলিশিয়া নেতাকে হত্যার পর শহরে তীব্র গোলাগুলি ও সহিংসতা দেখা দেয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ফের ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে। এক প্রভাবশালী মিলিশিয়া নেতাকে হত্যার পর শহরে তীব্র গোলাগুলি ও সহিংসতা শুরু হয়। এমন পরিস্থিতিতে নাগরিকদের ঘরে থাকা ও বাইরে অপ্রয়োজনে চলাচল না করার নির্দেশ দিয়েছে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 12 মে স্থানীয় সময় রাত 9টা থেকে ত্রিপোলির দক্ষিণাঞ্চলে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। বাসিন্দারা ভারী অস্ত্রের গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান। এই সংঘর্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন 444তম ব্রিগেড অংশ নিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। আল জাজিরার তথ্য অনুসারে স্ট্যাবিলিটি সাপোর্ট অথরিটি এসএস এর প্রধান আবদেল গনি আল কিকলি, যিনি খেনিওয়া নামে পরিচিত, নিহত হওয়ার পর ত্রিপোলির বিভিন্ন অঞ্চলে সহিংসতা শুরু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শহরের নানা এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এই সংঘর্ষে অন্তত 6 জন আহত হয়েছে বলে জানা গেছে। তবে তারা সাধারণ নাগরিক নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে পরিস্থিতি দ্রুত শান্ত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ত্রিপোলির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের সহায়তা মিশন UNSMIL। এক বিবৃতিতে তারা জানায়, জনবহুল এলাকায় ভারী অস্ত্র ব্যবহারের ঘটনা খুবই উদ্বেগজনক। জাতিসংঘ অবিলম্বে যুদ্ধ বন্ধ করার ও সব পক্ষকে বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। এদিকে আজ জাউইয়া, জিনতান ও মিসরাতা থেকে সামরিক বাহিনীর যানবাহনগুলো রাজধানীতে প্রবেশ করছে। অনেকে একে সম্ভাব্য বড় সংঘর্ষের প্রস্তুতি হিসেবে দেখছেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায় শহরের বিভিন্ন জায়গা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। এছাড়া সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের রাস্তায় টহল দিতে দেখা গেছে। নিরাপত্তা সংক্রান্ত কারণে সাময়িক সময়ের জন্য ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় মিতিকা আন্তর্জাতিক বিমানবন্দর। তবে কিছু সময় পরই বিমান চলাচল পুনরায় চালু করা হয়। তবে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে 13 মে বিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব গোষ্ঠীগুলোর মধ্যে যখনই সংঘর্ষ ঘটে তখন সাধারণ জনগণই বেশি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে যারা এই সহিংসতার জন্য দায়ী তাদের বিচার দাবি করছে সাধারণ মানুষ। অন্যদিকে হাসপাতাল, মেডিকেল সেন্টার ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে সর্বোচ্চ প্রস্তুতিতে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, যাতে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয়। 2011 সালে লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর দেশটির রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মুখে পড়ে। ন্যাটো সমর্থিত বিদ্রোহের পর লিবিয়ায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, যা দেশটিকে ব্যাপক অস্থিতিশীল করে তোলে। এরপর থেকে লিবিয়া দুটি আলাদা অঞ্চলে বিভক্ত হয়ে পড়ে, যেখানে পূর্ব ও পশ্চিমাঞ্চলে সরকার ও বিভিন্ন মিলিশিয়া গ্রুপ তাদের নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। দেশটিতে এখনও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, মিলিশিয়া গোষ্ঠী ও সামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার জন্য লড়াই অব্যাহত রয়েছে, যার সর্বশেষ উদাহরণ ত্রিপোলির এই সংঘর্ষ। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।